হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ক্লাস। সেল ডিভিশনের অলরেডি এর মধ্যে আমরা দুটো ভিডিও দেখেছি, যেখানে পার্ট 1 এর মধ্যে আমরা পড়েছি সেল ডিভিশনের বেসিক এবং অ্যামাইটোসিস টাইপসের কোষ বিভাজন। পার্ট 2 তে আমরা দেখেছি মাইটোসিস। পার্ট 2 তে আমরা মাইটোসিস কোষ বিভাজনের পুরো ডিটেইল ভিডিও আমরা দেখেছি। পার্ট 3 তে আমরা পড়ব মিয়োসিস কোষ বিভাজনের বিষয়ে। আজকে মিয়োসিস কোষ বিভাজনের বিষয়ে কমপ্লিট একটা লেকচার দেখব। শুরু করা যাক। তো মিয়োসিস কোষ বিভাজন যেটা রয়েছে, এই মিয়োসিস কোষ বিভাজন অনেকটা মাইটোসিসের মতোই। মিয়োসিস এবং মাইটোসিস যেহেতু দুটোই ইউক্যারিওটিকদের মধ্যেই ঘটে, তাই এই কোষ বিভাজনটা অনেকটা মাইটোসিসের মতোই। এক্ষেত্রেও এই পুরো কোষ বিভাজনের যে ঘটনাটা, পুরো ঘটনাটাকে আমরা দুটো ফেজে ভাগ করব। এক হচ্ছে ইন্টারফেজ, প্রথম হচ্ছে ইন্টারফেজ এবং সেকেন্ড হচ্ছে এম ফেজ বা মিওটিক ফেজ। মিওটিক ফেজ মাইটোসিসের সময় আমরা এটাকে বলছিলাম মাইটোটিক ফেজ, এক্ষেত্রে আমরা বলবো মিওটিক ফেজ। ইন্টারফেজ বা বৃদ্ধি দশা যেটা, সেই বৃদ্ধি দশাকে আমরা তিন ভাগে ভাগ করেছিলাম। এক্ষেত্রেও পুরো ঘটনাটা একই ঘটবে, তাই ইন্টারফেজকে তিন ভাগে ভাগ করবো, G1, S এবং G2। G1 এবং S দশা এবং G2 দশায় যা যা ঘটনা ঘটছিল সেগুলো আগের মতোই হুবহু একই ঘটনা ঘটবে। শুধুমাত্র মাইটোটিক ফেজটা একটু আলাদা আমরা দেখব। মাইটোটিক ফেজটা একটু আলাদা থাকবে। কিরকম আলাদা? এই মাইটোটিক ফেজকে আমরা দুটো ভাগে ভাগ করব প্রধানত। যেটা হচ্ছে প্রথমত মিওসিস 1 এবং মিওসিস 2। এই মিওসিস 1 এবং মিওসিস 2 কে প্রত্যেকটাকে আমরা ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিসে ভাগ করব। ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিসে ভাগ করব। এবার যেহেতু দুটো ক্যারিওকাইনেসিস আছে, একটা মিওটিক 1 এর ক্যারিওকাইনেসিস আর একটা মিওটিক 2 এর ক্যারিওকাইনেসিস, তাই এইগুলোকে নাম দেব ক্যারিওকাইনেসিস 1, সাইটোকাইনেসিস 1 এবং ক্যারিওকাইনেসিস 2, সাইটোকাইনেসিস 2। এই ঘটনাটা ঘটানো হয় কেন? তার প্রধান কারণ হচ্ছে মিওসিস কোষ বিভাজন কি ধরনের কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে? মিওসিস কোষ বিভাজন ঘটে গ্যামেট সেলের মধ্যে, জনন মাতৃকোষে। জনন মাতৃকোষে একটা 2n টাইপসের কোষ, একটা ডিপ্লয়েড কোষ, যেখান থেকে আলটিমেটলি চারটে কোষ তৈরি করতে হয় এবং চারটে কোষ এক একটা হয় হ্যাপ্লয়েড টাইপের কোষ। এক একটা কোষকে হ্যাপ্লয়েড কোষ তৈরি করতে হয়। তো এই হ্যাপ্লয়েড কোষ তৈরি করার জন্য আমরা মাইটোসিসে দেখছিলাম একবার কোষ বিভাজন ঘটছিল, তার জন্য দুটো করেই 2n কোষ তৈরি হচ্ছিল। কারণ ডিএনএ সংখ্যা আমাদের ডাবল হয়েছে এর থেকে। যদি আমরা বিভাজনের দশাটা দুবার ভাগ করি, সেই ক্ষেত্রে আমরা দেখবো ক্রোমোজোম যখন সমানই থাকছিল এম ফেজে, মানে মাইটোসিসের ক্ষেত্রে, এই ক্ষেত্রে যদি দুবার বিভাজনটা করে দিই, মাঝখানে কোনো একটা বিভাজনের মাঝখানে কোনো এস ফেজ বা ইন্টারফেজকে না রেখে, তবে আমাদের ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যাবে। সেই ঘটনাটাই এখানে করা হচ্ছে, যার ফলে গ্যামেট কোষের মধ্যে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক করা হয়। ক্রোমোজোমের সংখ্যা 2n থেকে n করা হয়। এটার ফলে সুবিধা কি? প্রথমত, সবথেকে প্রধান যে সুবিধা সেটা হচ্ছে প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা বজায় থাকে। যেমন একটা প্রজাতির মধ্যে, মানুষের মধ্যে 46টা ক্রোমোজোম আছে। প্রত্যেকটা মানুষের শরীরে 46টা করে ক্রোমোজোম আছে। এখন কোনো এক জীবের, ধরা যাক একটা জীবের মায়ের শরীরে 46টা ক্রোমোজোম আছে, বাবার শরীরেও 46টা ক্রোমোজোম আছে। তাদের যদি দেহকোষ ডাইরেক্টলি মিলিত হয়ে একটা নতুন সন্তান তৈরি করতো, সেক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যা ডাবল হয়ে যেত। 46 থেকে 92 হয়ে যেত। তার ফলে সন্তানের ক্রোমোজোম সংখ্যা ডাবল হয়ে যাচ্ছে। তাতে কি প্রজাতিটা পুরো মানুষ প্রজাতি, তার কি ক্রোমোজোম সংখ্যা একই থাকবে? নিশ্চয়ই থাকবে না। তাই এই ঘটনাটা
করা হয় না, এই ঘটনাটা হয় না। কি হয়, যে 46টা ক্রোমোজোম ছিল মা এবং বাবার শরীরে, তার থেকে গ্যামেট তৈরি হয়। যে গ্যামেট গুলোর মধ্যে ক্রোমোজোম সংখ্যা থাকে 23টা করে। গ্যামেটের মধ্যে ক্রোমোজোম সংখ্যা থাকে 23টা করে, এবং সেই গ্যামেট গুলো মিলিত হয়ে তৈরি করে জাইগোট। জাইগোটের মধ্যে ক্রোমোজোম সংখ্যা হয় 46টা আবার। তাই যে প্রজাতিটার মধ্যে বাবা মায়ের শরীরে 46টা করে ক্রোমোজোম ছিল, সেখান থেকে সন্তানের শরীরেও 46টা ক্রোমোজোম এলো। এইভাবে মিওসিসের মাধ্যমে এই যে কোষ বিভাজনটা ঘটে, এই কোষ বিভাজনটা হচ্ছে মিওসিস, গ্যামেট তৈরি হওয়ার সময় যে কোষ বিভাজনটা ঘটে। আর তাই মিওসিসের মাধ্যমে প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা বজায় থাকে। এবার আমরা একটু ডিটেলসে দেখি যে মিওসিস পদ্ধতিটা হয় কিভাবে। এবার আমরা শুধুমাত্র মিওসিস যে কোষ বিভাজনটা, এই মিওটিক ডিভিশনটার বিষয়ে কথা বলি একটু। কারণ আমরা জানি ইন্টারফেসটা মোটামুটি একই রকম হয় মাইটোসিসের সঙ্গে। তাই মাইটোসিসে আমরা যা পড়েছি এখানেও তাই পড়ব। তাই এটা আলাদাভাবে পড়ার কোনো প্রয়োজন নেই। মিওসিস কোষ বিভাজনকে আমরা মিওসিসের যে মিওটিক ফেজটা, সেই মিওটিক ফেজটাকে আমরা দুটো ভাগে আগে ভাগ করেছিলাম, মিওসিস 1 এবং মিওসিস 2। মিওসিস 1 কে আবার দুটো ভাগে ভাগ করেছিলাম, ক্যারিওকাইনেসিস 1 এবং সাইটোকাইনেসিস 1। আর মিওটিক 2 কে দুটো ভাগে ভাগ করেছিলাম, ক্যারিওকাইনেসিস 2 আর সাইটোকাইনেসিস 2। এই ক্যারিওকাইনেসিস গুলোকে আমরা মাইটোসিসে চারটে ভাগ করেছিলাম। ক্যারিওকাইনেসিসকে সিমিলারলি আমরা চারটে ভাগে ভাগ করব, চারটে দশায় ভাগ করব, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ। তারপর সাইটোকাইনেসিস, যার কোনো উপদশা নেই। আবার এই যেহেতু ক্যারিওকাইনেসিস 1 এর প্রোফেজ দশা, তাই এইটাকে আমরা নাম দেব প্রোফেজ 1, সিমিলারলি মেটাফেজ 1, অ্যানাফেজ 1 এবং টেলোফেজ 1। ক্যারিওকাইনেসিস 2 এর আবার চারটে ভাগ হবে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। সেইগুলোকে আমরা নাম দেব প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2। এইভাবে তারপর সাইটোকাইনেসিস হবে এবং সাইটোকাইনেসিসের ফলে টোটাল 8টা কোষ তৈরি হয়ে যাবে। আমরা একটু কোষের ছবি দিয়ে যদি দেখার চেষ্টা করি, তাহলে দেখব, আগের স্লাইডে দেখি। প্রথমে আমাদের কাছে একটা কোষ ছিল, যে কোষটা একটা কোষ ছিল যেটা ছিল G2 দশাতে। এই G2 দশার পর প্রথম যাবে প্রোফেজ 1 এ, প্রথম যাবে মিওসিস 1, তারপর মিওসিস 1 এর প্রথম দশা হচ্ছে প্রোফেজ 1। প্রোফেজ 1 এর মধ্যে কিছু ঘটনা ঘটবে, কি ঘটনা ঘটবে এটা আমরা দেখব। প্রোফেজ 1 এর মধ্যে স্পেশাল কিছু ঘটনা ঘটে মিওসিসের জন্য। তারপর প্রোফেজ 1 এর পর মেটাফেজ 1, মেটাফেজ 1 এর পর অ্যানাফেজ 1, একটা কোষ যেটা অ্যানাফেজ 1 এ যাবে। এই অ্যানাফেজ 1 এর পর সেটা যাবে টেলোফেজ 1, সেখান থেকে হবে সাইটোকাইনেসিস। টেলোফেজ 1, সেখান থেকে হবে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস কি হয়, সাইটোকাইনেসিস দুটো আলাদা আলাদা কোষ তৈরি হবে, দুটো আলাদা আলাদা কোষ তৈরি হবে। এটাকে আমরা একটু নিচে লিখি। তো সাইটোকাইনেসিস হবে এখানে, সাইটোকাইনেসিস, তার ফলে দুটো আলাদা আলাদা কোষ তৈরি হবে। এই দুটো আলাদা আলাদা কোষ আবার মিওসিস 2 এর মধ্যে যাবে। মিওসিস 2 এর মধ্যে দুটো আলাদা আলাদা কোষ থেকে প্রথমে প্রোফেজ 1 মানে প্রোফেজ 2, তারপর মেটাফেজ 2, তারপর অ্যানাফেজ 2, তারপর টেলোফেজ 2, তারপর সেখান থেকে আবার সাইটোকাইনেসিসের ফলে দুটো কোষ তৈরি করবে। আর এই কোষটা একই ভাবে প্রোফেজ 1, অ্যানাফেজ 1, মেটাফেজ 1 মানে প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2, তারপর সেখান থেকে দুটো আলাদা আলাদা কোষ তৈরি করবে। এইভাবে টোটাল এই একটা কোষ ছিল আমার, সেই একটা কোষ থেকে এই একটা কোষ ছিল, এই একটা কোষ থেকে তৈরি হলো একটা, দুটো, তিনটে,
এবং 4টে, টোটাল 4টে কোষ তৈরি হলো। এই পুরো প্রসেসটাকে আমরা বলবো মিওসিস। মিওসিস কোষ বিভাজন। এখানে বললাম প্রোফেজ 1 দশাতে একটি স্পেশাল কিছু ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে? প্রোফেজ 1 দশাতে আমরা আগে পড়েছিলাম যে প্রোফেজ 1 দশাতে ক্রোমোসোমের কুণ্ডলীকরণ ঘটে এবং ক্রোমোসোম গুলো কনডেন্স হয়, ঘনীভূত হয়। ঘনীভূত হয়ে প্রত্যেকটা ক্রোমোসোম এক্স আকার ধারণ করে, এক্স এর মতো আকার ধারণ করে। এই ক্রোমোসোমের আকার যখন আমরা পড়েছিলাম তখন আবার আমরা একটা জিনিস পড়েছিলাম, যেটা হচ্ছে এই ক্রোমোসোমটাকে একটু বড় করে আঁকি। ধরা যাক এইটা একটা বড় সড়ো ক্রোমোসোম আছে। আমরা জানি প্রত্যেকটা ক্রোমোসোম জোড়ায় জোড়ায় থাকে। তাহলে এই ক্রোমোসোমের আরেকটা জোড়া আছে যেটা একই রকমের দেখতে হবে। এই ক্রোমোসোমটার আরেকটা জোড়া যেটা একই রকম দেখতে হবে। আমার ছবিটা একটু আলাদা হলো, এগুলো ধরে নাও একই রকম। এখন এই ক্রোমোসোমের এক একটা যে তন্তু রয়েছে, এইটা একটা তন্তু, এই পুরোটা একটা তন্তু, আর এই পাশেরটা আরেকটা তন্তু। এই এক একটা তন্তুকে আমরা জানি, এই যে এই পাশেরটা একটা তন্তু আর এই পুরোটা একটা তন্তু। এই এক একটা তন্তুকে আমরা নাম দিই ক্রোমাটিড। ক্রোমাটিড। এই দুটো ক্রোমাটিড, এই ক্রোমাটিডটা আর এই ক্রোমাটিডটা, দুটো ক্রোমাটিড একটাই সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত আছে। তাই এই দুটো ক্রোমাটিডকে আমরা নাম দেব সিস্টার ক্রোমাটিড। এই দুটো ক্রোমাটিডকে আমরা বলবো সিস্টার ক্রোমাটিড। এরা একে অপরের বোন বোন। আর এই যে এই সমসমস্ত এই যে দুটো ক্রোমোসোম জোড়ায় জোড়ায় থাকে, এই দুটো ক্রোমোসোম যারা জোড়ায় জোড়ায় থাকে তাদের আমরা নাম দিই সমসংস্থ ক্রোমোসোম। এই দুটো ক্রোমোসোম একে অপরের সমসংস্থ ক্রোমোসোম বা হোমোলোগাস ক্রোমোসোম। হোমোলোগাস ক্রোমোসোম। আর সমসংস্থ ক্রোমোসোমের যে ক্রোমাটিড গুলো রয়েছে, মানে এই ক্রোমাটিডটা আর তার সঙ্গে এই ক্রোমাটিডটা হচ্ছে একে অপরের নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার ক্রোমাটিড। ক্রোমাটিড। ঠিক আছে? তাহলে আমরা এখন পড়লাম এই যে ক্রোমোসোম গুলো রয়েছে, এই ক্রোমোসোম গুলোর একটা সেন্ট্রোমিয়ারের সঙ্গে যে দুটো ক্রোমাটিড যুক্ত থাকে, সেই দুটো ক্রোমাটিড হলো সিস্টার ক্রোমাটিড। আর দুটো আলাদা আলাদা ক্রোমোসোমের মধ্যে থাকা দুটো আলাদা আলাদা ক্রোমাটিড হচ্ছে একে অপরের নন সিস্টার ক্রোমাটিড। কিন্তু এইটা জানার আমাদের দরকার কি ছিল? জানার যেটার জন্য দরকার ছিল সেটা হচ্ছে এই ক্রোমোসোমের এই যে প্রোফেজ 1 ঘটনাটা ঘটে, এই প্রোফেজ 1 এর মধ্যে একটা স্পেশাল ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে? প্রোফেজ 1 এর মধ্যে দুটো হোমোলোগাস ক্রোমোসোমের মধ্যে ওভারল্যাপিং ঘটে হঠাৎ করে। হঠাৎ করে এইখানে একটা ক্রোমোসোম ছিল আর এইখানে আরেকটা তার পাশের হোমোলোগাস ক্রোমোসোম। এরা একটার উপরে আরেকটা চেপে যায়, একটা ক্রোমাটিডের উপরে আরেকটা ক্রোমাটিড চেপে যায় এভাবে। তারপর চেপে গিয়ে এইখান থেকে মাঝখান বরাবর কেটে যায় জিনিসগুলো। মাঝখান বরাবর ক্রোমোসোম গুলো কেটে যায়। কেটে গিয়ে আমি একটু অন্য কালার দিয়ে আঁকি। তাহলে এখানে ছিল আমার এই দুটো ক্রোমোসোম, দুটো হোমোলোগাস ক্রোমোসোম। এই হোমোলোগাস বা সমসমস্ত ক্রোমোসোম। এই দুটো সমসমস্ত ক্রোমোসোমের দুটো নন সিস্টার ক্রোমোসোম দেখো একটা আরেকটার উপরে ওভারল্যাপ করে আছে। এই ওভারল্যাপটাকে আমরা একটা নাম দিই। ওভারল্যাপটার নাম আমরা দিই কায়াজমা। কায়াজমা। এই কায়াজমা বা ওভারল্যাপ, এই যে প্রসেসটা ঘটে, এই প্রসেসটা প্রথম দেখেছিলেন একজন বিজ্ঞানী, যে বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী হলিডে। তাই তার নাম অনুযায়ী এই এই যে জাংশনটা, এই যে পুরো বিষয়টা কায়াজমাটা তৈরি হয়ে গেছে, এইটাকে নাম দেওয়া হয় হলিডে জাংশন। হলিডে জাংশন। এই মানে
দুটো সমসমস্ত ক্রোমোজোম প্রোফেজ 1 এর একটা বিশেষ সময় দুটো সমসমস্ত ক্রোমোজোম একজন আরেকজনের উপরে একটা ক্রোমাটিড একটা নন সিস্টার ক্রোমাটিড আরেকটা নন সিস্টার ক্রোমাটিডের উপরে এইভাবে ওভারল্যাপ করে থাকে। সেই ওভারল্যাপ হয়ে যাওয়া ঘটনাটাকে আমরা বলি কিয়াজমা এবং এই জাংশনটাকে আমরা নাম দিই হলিডে জাংশন। এইটা হয়ে কি লাভ হয়? এইটা হওয়ার পরে মাঝখান বরাবর এই ক্রোমোজোম গুলো কেটে যায়। মাঝখান বরাবর ক্রোমোজোম গুলো কেটে যায়। তারপর এই ক্রোমোজোম গুলো একটা ক্রোমোজোমের বাহু আরেকটা ক্রোমোজোমের সঙ্গে জুড়ে যায়। মানে ধরে নাও এইভাবে ক্রোমোজোমটা আমার ছিল, ক্রোমোজোমটা এইভাবে ছিল, সবুজ ক্রোমোজোমটা এইভাবে ছিল, আর লাল ক্রোমোজোমটা এইভাবে ছিল। এবার এই যে সবুজ ক্রোমোজোমের যে শেষ অংশটা এইটা জুড়ে যাবে লাল ক্রোমোজোমের মধ্যে, লাল ক্রোমোজোমের যে শেষ অংশটা এইটা জুড়ে যাবে সবুজ ক্রোমোজোমের মধ্যে। ঠিক আছে? সবুজ ক্রোমোজোমের অংশটা মানে একটা সমসমস্ত ক্রোমোজোমের অংশ আরেকটা সমসমস্ত ক্রোমোজোমের মধ্যে চলে যাবে, আর এই অন্য ক্রোমোজোমটার অংশ অন্য ক্রোমোজোমটাতে চলে যাবে। এই বিষয়টাকেই বলা হয়, এই পুরো ঘটনাটাকে, এই যে ঘটনাটা ঘটে যার মধ্যে ক্রোমোজোমের অংশের আদান প্রদান ঘটে, এই ক্রোমোজোমের অংশের আদান প্রদান ঘটার ঘটনাটাকে আমরা নাম দিই ক্রসিং ওভার। ক্রসিং ওভার প্রোফেজ 1 এই একমাত্র ক্রসিং ওভার ঘটে। মিওসিস কোষ বিভাজনের মিওটিক ফেজ মিওসিস 1 এর প্রোফেজ 1 দশাতে কোষ বিভাজন ক্রসিং ওভার ঘটে। তোমাদের হয়তো আবার কখনো কখনো প্রশ্ন থাকতে পারে এটা আবার একটা বিশেষ সময় ঘটে। যদি প্রোফেজ 1 টাকে আমরা ভাগ করি, পুরো প্রোফেজ 1 টাকে 5টা দশাতে ভাগ করা হয়। পুরো প্রোফেজ 1 টাকে মিওসিসের প্রোফেজ 1 কে আমরা 5টা দশায় ভাগ করতে পারি। এই 5টা দশার মধ্যে একটা বিশেষ দশা আছে যার নাম হচ্ছে প্যাকাইটিন। 5টা দশার মধ্যে একটা দশার নাম হচ্ছে প্যাকাইটিন। 5টা দশারই নাম একবার বলে দিই, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। 5টা দশা লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এই 5টা দশার মধ্যে যে প্যাকাইটিন নামটা বললাম, এই প্যাকাইটিন দশাতে এই ক্রসিং ওভার শুরু হয়, তারপর ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিসে শেষ হয়। তো প্যাকাইটিন দশাতে ক্রসিং ওভার শুরু হয়, আর ক্রসিং ওভারের ফলে সমস্ত ক্রোমোজোমের কিছুটা অংশের বিনিময় ঘটে। এই অংশের বিনিময় ঘটার মাঝখানে একটা এক্স আকৃতির দুটো ক্রোমোজোম একটার উপর একটা চেপে থাকে, সেই অংশটাকে আমরা নাম দিই কিয়াজমা বা হলিডে জাংশন। তারপর নরমালি আমাদের প্রোফেজ শেষ হয়। প্রোফেজ শেষ হওয়ার পর আবার এই ক্রোমোজোম গুলো মেটাফেজে যেরকম হচ্ছিল সেইভাবেই দাঁড়িয়ে যায়। আমরা ছবি দেখবো। এখানে দেখো প্রোফেজ 1 রয়েছে, প্রোফেজ 1 এ ক্রোমোজোম গুলো কনডেন্স হয়েছে, ক্রোমোজোম বিগিনস টু কনডেন্স, ক্রোমোজোম গুলো ঘনীভূত হতে শুরু করে। হোমোলোগাস ক্রোমোজোম পেয়ার এন্ড ক্রসিং ওভার অকার। হোমোলোগাস যে ক্রোমোজোম গুলো আছে এই ক্রোমোজোম গুলো পেয়ার হয়, জোড়া জোড়া আছে এবং জোড়া এসে ক্রসিং ওভার শুরু হয়। তারপর ক্রসিং ওভার হয়ে যাওয়ার পরে কিছুগুলো ক্রোমোজোমের অংশ বিনিময় ঘটে যায়। বিনিময় ঘটে যাওয়ার পর ক্রোমোজোম গুলোকে আমরা বলি রিকম্বিনেন্ট ক্রোমোজোম। নতুন ভাবে কম্বিনেশন ঘটেছে এমন ক্রোমোজোম। তাই এই ক্রোমোজোমের মধ্যে ক্রোমোজোমের অংশের বিনিময় ঘটে গেছে। তারপর মেটাফেজ 1 এ ক্রোমোজোম গুলো কোষের মাঝখান বরাবর নিরক্ষীয় অঞ্চল বরাবর সজ্জিত হয়, যেটা আমরা মাইটোসিসেও দেখেছি। তারপর অ্যানাফেজ 1 এ ক্রোমোজোম গুলো এক একটা ক্রোমোজোম গোটা গোটা অন্য অন্য দিকে চলে আসে। তাই অর্ধেক ক্রোমোজোম একদিকে চলে আসে, অন্য বাকি অর্ধেক ক্রোমোজোম আরেক দিকে চলে আসে এবং টেলোফেজ 1 এ দুটো আলাদা আলাদা নিউক্লিয়াস তৈরি করে। এইখানে যেহেতু ক্রোমোজোম গুলো গোটা গোটা আসছে, তাই এখানে ক্রোমোজোমে যে টোটাল ক্রোমোজোম সংখ্যা ছিল সেই ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হবে এবং সাইটোকাইনেসিসের ফলে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হচ্ছে। দেখো মেটাফেজ 1 এর মধ্যে ক্রোমোজোম কটা ছিল? 4টে ছিল। এই 4 যদি 2n হয়, 4 হচ্ছে এখানে 2n। অ্যানাফেজ টেলোফেজের পর যেখানে সাইটোকাইনেসিস হচ্ছে, যেখানে মিওসিস 1 শেষ হচ্ছে, সেখানে দুটো কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা 2।
এইটাতে দুটো ক্রোমোজোম আছে, এইটাতে দুটো ক্রোমোজোম আছে, তাই এখানে ক্রোমোজোম সংখ্যা হয়ে গেল n। মানে মিওসিস 1 যে ঘটনাটা, মিওসিস 1 এর মধ্যে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পাচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে। আর তারপর মিওসিস 2 শুরু হবে। মিওসিস 2 তে আবার প্রোফেজ 1, প্রোফেজে আবার ক্রোমোজোম গুলো ঘনীভূত হবে। তার যে নিউক্লিয়াস তৈরি হয়েছিল সেই নিউক্লিয়াস মেমব্রেনটা, নিউক্লিয়ার পর্দাটা সরে যাবে। তারপর মেটাফেজ 2 তে আবার ক্রোমোজোম গুলো মাঝখান বরাবর দাঁড়াবে। সেখান থেকে ক্রোমাটিড গুলো আলাদা হবে, যেটা আমরা মাইটোসিসে দেখেছিলাম। মাইটোসিসে ক্রোমাটিড গুলো আলাদা হচ্ছিল, সেইভাবে এখানে মেটাফেজ 2 তে আবার মানে অ্যানাফেজ 2 তে আবার ক্রোমাটিড গুলো আলাদা হয়ে যাবে, নিয়ে নতুন ক্রোমোজোম নতুন নিউক্লিয়াস তৈরি করবে। এবং সেই নতুন নিউক্লিয়াসের ফলে 4টে কোষ তৈরি হবে, যে 4টে কোষ হ্যাপ্লয়েড কোষ। ক্রোমোজোমের সংখ্যা যা ছিল তার 4টেতেই অর্ধেক অর্ধেক হয়ে গেছে। ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে গেছে। এইটা হয় একমাত্র গ্যামেট তৈরি হওয়ার সময়, একমাত্র জনন কোষ তৈরি হওয়ার সময়। এখানে দেখানো হয়েছে স্পার্ম সেল। এটা হচ্ছে শুক্রাণু তৈরি হওয়ার যে ঘটনাটা, সেটা এখানে দেখানো হয়েছে। তাহলে ক্রোমোজোমের সংখ্যা এই ক্ষেত্রে অর্ধেক হচ্ছে। মিওসিস থেকে আমাদের ডাইরেক্টলি কোনো প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন আসেনি, কিন্তু বড় কোশ্চেন এসছে। বড় কোশ্চেন তো আর এখানে করানো সম্ভব নয় এইভাবে, তাই আমরা কোনো ফার্স্ট ইয়ার কোশ্চেন রাখিনি। তোমরা আশা করি এই লেকচারটা তোমরা বুঝতে পেরেছো। আর যে কোশ্চেন গুলো রয়েছে সেই কোশ্চেন গুলো ফার্স্ট ইয়ার কোশ্চেন তোমরা সলভ করতে পারো, বা যদি পুরনো কোনো তোমাদের টেস্ট পেপার আছে সেখান থেকেও তোমরা মিওসিসের কোশ্চেন সলভ করতে পারো। যদি কোথাও কোনো ডাউট থাকে, কোনো কোশ্চেন না পারো, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, এবং আমরা সেটা একটা ভিডিও বানিয়ে তোমাদের দিয়ে দেবো এই চ্যানেলে। থ্যাংক ইউ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চ্যানেলটায় যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, যে কোনো কিছু লাইফ সায়েন্সের যে কোনো জায়গা থেকে তোমাদের যদি কোনো ডাউট থাকে, আমার চ্যানেলে কমেন্ট করো, আমি সেটার অ্যান্সার ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। থ্যাংক ইউ।